ক্ষমতার ভারসাম্য বনাম রাজনৈতিক প্রতিশ্রুতি, সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিলুপ্তি এবং বিচার বিভাগের ভবিষ্যৎ। একটি রাষ্ট্রের গণতান্ত্রিক মেরুদণ্ড কতটা শক্ত তা পরিমাপের সবচেয়ে বড় মাপকাঠি হল তার বিচার বিভাগ কতটা স্বাধীন। নির্বাহী বিভাগের চাপ আর রাজনৈতিক ক্ষমতার লোভ থেকে মুক্ত হয়ে আদালত যখন নিজের পায়ে দাঁড়াতে চায়, তখনই শুরু হয় আসল ক্ষমতার লড়াই। গত ১৯ মে মঙ্গলবার বাংলাদেশ বিচার বিভাগের ইতিহাসে ঠিক তেমনই এক নাটকীয় মোড় দেখা গেল। একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করা হলো বহুল প্রত্যাশিত এবং সদ্য গঠিত স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয়। রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এই প্রজ্ঞাপনটি একটি বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব সহ মোট ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুনরায় ফেরত পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। যে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ করার স্বপ্ন দেখা হচ্ছিল, সরকারের এই আকস্মিক সিদ্ধান্ত তা বড় ধরনের ধাক্কা খেল। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে রাজনৈতিক সততা নিয়ে। কারণ বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তাদের রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার যে প্রতিশ্রুতি দিয়েছিল, এই সিদ্ধান্ত তার ঠিক বিপরীতমুখী এক বাস্তবতাকে সামনে এনে দাঁড় করিয়েছে। যে কোনো রাজনৈতিক দলের জন্য ক্ষমতায় যাওয়ার আগের প্রতিশ্রুতি আর ক্ষমতায় বসার পরের বাস্তবতার মধ্যে একটা বিশাল ফারাক তৈরি করে। বিএনপির ৩১ দফার রূপরেখায় স্পষ্ট করে বলা হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতার জন্য একটি সম্পূর্ণ পৃথক সচিবালয় থাকবে। শুধু তাই নয়, অধস্তন বা নিম্ন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের পূর্ণ ক্ষমতা সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে। কিন্তু ক্ষমতার সমীকরণ বদলাতেই সেই প্রতিশ্রুতি যেন কাগজের দলিলে বন্দী রয়ে গেল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের উদ্দেশ্যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সেটিকে আর চূড়ান্ত আইনে রূপান্তর করেনি। উল্টো সুপ্রিম কোর্টের সাথে প্রয়োজনীয় পরামর্শের কথা উল্লেখ করে পুরো সচিবালয়টিকেই বিলুপ্ত করে দেওয়া হলো। রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে প্রতিশ্রুতি যখন প্রতারণার দলিলে পরিণত হয়, তখন বিচারালয়ের সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি হওয়াটা স্বাভাবিক। এই সংকটের গোড়াপত্তন কিন্তু আজ নয়। যদি আমরা ইতিহাসের পাতা উল্টাই, তবে দেখব স্বাধীন বাংলাদেশের মূল সংবিধানেই এই স্বপ্ন বোনা হয়েছিল। ১৯৭২ সালের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ২২ অনুচ্ছেদে অত্যন্ত পরিষ্কারভাবে বলা হয়েছিল, নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করা হবে। কিন্তু ট্র্যাজেডি হলো, এই ঘোষণার পর দীর্ঘ ২ দশক পেরিয়ে গেলেও কোনো সরকারই একে বাস্তবে রূপ দেওয়ার সদিচ্ছা দেখায়নি। অবশেষে ১৯৯৪ সালে অধস্তন আদালতের বিচারকদের বেতন গ্রেড নিয়ে সৃষ্ট তীব্র ক্ষোভের জেরে এক ঐতিহাসিক মোড় আসে। তৎকালীন বিচারক মাজদার হোসেন সহ ৪৪১ জন বিচারকের পক্ষে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ১৯৯৭ সালে হাইকোর্ট জুডিশিয়াল সার্ভিসকে একটি স্বতন্ত্র সার্ভিস হিসেবে ঘোষণা করে। রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করে। ১৯৯৯ সালের ২রা ডিসেম্বর আপিল বিভাগ এক যুগান্তকারী ও চূড়ান্ত রায় প্রদান করে, যা বাংলাদেশের ইতিহাসে মাজদার হোসেন মামলার রায় নামে পরিচিত। মাজদার হোসেন মামলার রায়ে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা ছিল। বলা হয়েছিল, বিচার বিভাগ কোনোভাবেই সংসদ বা নির্বাহী বিভাগের অধীনে থাকবে না। নিম্ন আদালতের বার্ষিক বাজেট সুপ্রিম কোর্ট নিজেই তৈরি করবে, যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণে অনীহার কারণে এই রায় দেওয়ার পরেও দীর্ঘ ৮ বছর কেটে যায়। ২০০৭ সালের ১ নভেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কাগজে কলমে বিচার বিভাগকে পৃথক করা হলেও তা আসলে নথিপত্রের বাইরে আলোর মুখ দেখেনি। আইন মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টের এই দ্বৈত শাসন ব্যবস্থা বিচারকদের স্বাধীনতাকে সবসময় এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছিল। ২০২৪ সালে ৫ই আগস্ট ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। এই নতুন বাংলাদেশে বিচার বিভাগকে পুনর্গঠনের দায়িত্ব নেন দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দায়িত্ব নেয়ার পরপরই ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে দেওয়া এক ঐতিহাসিক অভিভাষণে তিনি বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতার উপর জোর দেন। তিনি স্পষ্ট করে বলেন, সংবিধানের ১১৬ ক অনুচ্ছেদে বিচারকদের স্বাধীনতার কথা বলা হলেও আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বা এই দীর্ঘ দ্বৈত শাসন
পুরোপুরি বিলোপ না হওয়া পর্যন্ত প্রকৃত স্বাধীনতা আসবে না। আর এর একমাত্র সমাধান একটি সম্পূর্ণ পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়। প্রধান বিচারপতির এই অনড় এবং নীতিগত অবস্থানের পর 2024 সালের 27 অক্টোবর পৃথক সচিবালয়ের একটি আনুষ্ঠানিক প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। একই সময়ে বিচার বিভাগ সংস্কার কমিশনও এর পক্ষে জোরালো সুপারিশ পেশ করে। সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে গত বছরের 30 নভেম্বর বহুল প্রতীক্ষিত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা অধ্যাদেশ জারি করা হয়। মনে করা হয়েছিল স্বাধীনতার অর্ধ শতাব্দী পর অবশেষে বিচার বিভাগ তার পূর্ণাঙ্গ মুক্তি পেল, কিন্তু চাকা ঘুরে গেল মাত্র কয়েক মাসের ব্যবধানে। যে অধ্যাদেশটি একটি স্বাধীন বিচার ব্যবস্থার স্তম্ভ হতে পারত, নতুন সরকার আসার পর সেটিকে আর আইনের রূপ দেওয়া হলো না। 19 মে এই প্রজ্ঞাপনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটিকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া হলো। সরকার বলছে সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায় যে দ্বৈত শাসন ব্যবস্থা থেকে বের হওয়ার জন্য এত বছরের আইনি লড়াই, এত রক্ত আর এত আন্দোলন, সে আইন মন্ত্রণালয়ের অধীনেই আবার কর্মকর্তাদের ফেরত পাঠানো কি বিচার বিভাগের স্বাধীনতার ধারণাকে দুর্বল করে না? একটি শক্তিশালী বিচার বিভাগ কোনো দলের প্রতিপক্ষ নয়, বরং রাষ্ট্রের স্থিতিশীলতার গ্যারান্টি। রাজনৈতিক ইশতিহার বা 31 দফার প্রতিশ্রুতি যখন ক্ষমতার মোহে হারিয়ে যায়, তখন কেবল একটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় কোটি মানুষের ন্যায় বিচার পাওয়ার স্বপ্ন। সুপ্রিম কোর্ট সচিবালয়ের এই বিলুপ্তি কি কেবল একটি প্রশাসনিক রদবদল, নাকি নির্বাহী বিভাগের আধিপত্য ধরে রাখার পুরনো প্রবণতার পুনরাবৃত্তি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের আগামী দিনের বিচারিক বাস্তবতার ভেতরে।